তাহলে আমি বলতে চাই নিকেতন, আমার মনে হয় যে নিকেতনকে আমি নেগেটিভ চোখে দেখছি না, পজিটিভ চোখে দেখছি। কিন্তু নিকেতনে আসা যাওয়াটা অনেক শিল্পীর জন্য কষ্টসাধ্য ব্যাপার, কারণ ওখানে অনেকেই আছে আমাদের বন্ধুদের মধ্যে, আমাদের কলিগদের মধ্যে, যাদের ব্যক্তিগত গাড়িটা নাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আরো একটি আড্ডায় যুক্ত হয়েছি। আজকে আড্ডায় আমার সঙ্গে যুক্ত হয়েছে নির্জন আজাদ। আজকে অভিনেতা নির্জন আজাদের জন্মদিন। শুভ জন্মদিন নির্জন ভাই। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্মদিনে আপনাকে আমি পাশে পেয়ে আরো বেশি খুশি হয়েছি, আমার খুবই ভালো লাগছে। আর জন্মদিনের শুরুতে যখন রাতে সবাই ঘুমোচ্ছে তখন আপনি আমার জন্মদিনে উইশ করেছেন এবং আমাকে সাথে নিয়ে আড্ডা দিতে বসেছেন, এটা আরো বেশি ভালো লাগার বিষয়। যদিও এটা ভুলবার বিষয় না, সারা বছর মনে থাকবে। ধন্যবাদ। জন্মদিনের এই বিশেষ দিনে একটা বিশেষ তথ্য আমি সবার উদ্দেশ্যে জানাতে চাই। আমরা একটা নির্বাচন করেছিলাম, সেই নির্বাচনে আমরা দুজন ছিলাম প্রতিদ্বন্দ্বী। যদিও আমরা দুজনই হেরে গেছি, কিন্তু দুজন ছিলাম প্রতিদ্বন্দ্বী। যাই হোক, আজকে নির্জনদের কাছে সেই নির্বাচন নিয়েই প্রথমে একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচন হয়ে গেল, নতুন কমিটি আজকে শপথ গ্রহণ করলো। এই কমিটির কাছে আপনি কি চান এবং সার্বিকভাবে অভিনয় সংঘ, শিল্পী সংঘ থেকে আপনি কি চান একজন শিল্পী হিসেবে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। তার আগে আমি একটু বলে নিতে চাই, যেহেতু আপনি কিছুক্ষণ আগে কথার শুরুতেই বলেছেন যে আমরা নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী ছিলাম, আমার কাছে কখনোই মনে হয় নাই যে আমি প্রতিদ্বন্দ্বী ছিলাম। এটা আমাদের নির্বাচনটা আসলে জাতীয় নির্বাচনের মতো না। বাংলাদেশের যে নির্বাচনের প্রেক্ষাপটগুলো আমরা দেখি, আমাদের নির্বাচন কখনোই এমন ছিল না। আমাদের নির্বাচনটা শুধুমাত্র একটা প্রক্রিয়া, দায়িত্ব নেবার প্রক্রিয়া, যেখানে কোনো স্বার্থ নাই। স্বেচ্ছায় অভিনয় শিল্পী সংঘের প্রতিটা সদস্যকে ভালোবেসে তারা কাজ করে, সেই কাজ করার দায়িত্ব গ্রহণ করার জন্যই আমাদের এই প্রক্রিয়াটা। এই জন্য এটাকে আমি কম্পিটিশন কখনোই ভাবি না, আর কখনো ভাবতেও চাই না। আমরা মনে করি এটা একটা পরিবার, পরিবারের যেমন 10 জন মানুষ থাকলে এক একজনের এক এক ধরনের দায়িত্ব থাকে, যে এই কাজটা অমুক করবে, এই কাজটা আরেকজন করবে। ঠিক আমরাও আমাদের নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের দায়িত্বটা স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য এই দায়িত্বটা বন্টন করে নিই। যে এবারের বর্তমান যে কমিটিটা আসলো, এই কমিটিটাকে আপনি কি হিসাবে দেখতে চান? প্রথমেই আমি জানাচ্ছি, নির্বাচনে যারা একসাথে নির্বাচন করেছেন, হয়তোবা দায়িত্ব গ্রহণ করতে পেরেছেন অথবা দায়িত্ব গ্রহণ করতে পারেননি, দুইটা পক্ষকেই আমি অন্তর থেকে ভালোবাসি, ভালোবাসতে চাই, এবং দুইটা পক্ষের প্রতি আমার শুভকামনা থাকবে। আমি প্রথম কথা যেটা বলতে চাই, আপনি অলরেডি দেখেছেন এবং আপনি কথা বলেছেন, সেটা হচ্ছে আমাদের প্রার্থী ও ভোটারদের যে ওটা কি বললাম, মিট দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ভোটার, আমাদের একটা প্রোগ্রাম হয়, আপনি পিয়াল ভাই সেটা দেখেছেন। আমি বিশ্বাস করি মিট দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ভোটার, ওই প্রোগ্রামটাতে ক্যান্ডিডেটরা তাদের যে যে পরিকল্পনার কথা শেয়ার করেছে আমাদের সামনে, যে আমি নির্বাচিত হলে আমি এটা করতে চাই, আমি নির্বাচিত হলে এই পদের জন্য, আমি যদি নির্বাচিত হই এই কাজগুলো আমার সংগঠনের জন্য আগামী 3টা বছর করতে চাই। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, তারা যে প্রতিজ্ঞাগুলো করেছে তারা সেই কাজটি ঠিকঠাক মতো পালন করবে। আর তারা যদি মনে করে যে ঠিক আছে, বলার জন্য আমি বলেছি, ওকে, আপনি তো বলেছেন এবং আপনি এসেছেন, আপনার কথা আমরা সবাই বিশ্বাস করে আপনাকে নিয়ে এসেছি। যদি আপনি মনে করে থাকেন যে এই জায়গায় আপনার কোনো গ্যাপ আছে, যে মানুষটা ওই কাজটার জন্য পারফেক্ট আছে, তার সহযোগিতা নিয়ে হলেও আপনি আপনার কাজটা করবেন এবং দায়িত্বটা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। এইটুকুই আমার বলার। তো তারা যে কমিটমেন্ট নিয়ে আসে সেগুলো তারা করবে। আপনি কি চান কমিটির কাছে বা কিউটির কাছে? আমার কমিটির কাছে আমার ব্যক্তিগত চাওয়া বলে তো কিছু নাই। আমার যেটা, আমরা সবাই যেটা চাই, ধরেন এবার নির্বাচনে আমি একটু হিন্টস দেই। এবার নির্বাচন শেষে অনেকেই দেখলাম ওই যে আমাদের একটা গ্রুপ আছে, একটা মিডিয়া বাংলাদেশ, সেখানে সবাই বললো যে মগবাজারের এই নিকেতনের এই অফিসটা চেঞ্জ করা দরকার, এই লোকেশনটাতে যাওয়া আসা একটা যাতায়াত অসুবিধা হয়। এই ব্যাপারে অনেকেই তুলেছে, প্রশ্ন তুলেছে বা কথা উঠাইছে। আপনার কি ইচ্ছা, চাহিদা আছে, বলার কি আছে? এখানে আমার বলার বিষয় হচ্ছে, সবার জন্য যে লোকেশনটা সুবিধাজনক হয় সেই জায়গাটাতেই আমাদের অফিসটা থাকাটা খুব বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামতের জায়গা থেকে যদি আপনি আমাকে প্রশ্ন করে থাকেন, তাহলে আমি বলতে চাই নিকেতন
আমার মনে হয় যে নিকেতনকে আমি নেগেটিভ চোখে দেখছি না, পজিটিভ চোখে দেখছি। কিন্তু নিকেতনে আসা যাওয়াটা অনেক শিল্পীর জন্য কষ্টসাধ্য ব্যাপার, কারণ ওখানে অনেকেই আছে আমাদের বন্ধুদের মধ্যে, আমাদের কলিগদের মধ্যে, যাদের ব্যক্তিগত গাড়িটা নাই। ওইটা পাবলিক ট্রান্সপোর্টের জন্য এরিয়াটাও বেস্ট না, কারণ ওখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টের জায়গাটা নাই, অ্যাভেলেবেল না, যেখানে আমাদের বিচরণের জায়গাটা বেশি। দেখেন, নির্বাচনের সময় আমরা দৌড়ায় চলে যাচ্ছি কোথায়? শিল্পকলা একাডেমিতে। আমরা মিট দ্য ভোটারের সময় কোথায় চলে যাচ্ছি? দৌড়ায় শিল্পকলা একাডেমিতে। ক্যান্ডিডেটরাও যখন নির্বাচনী প্রচারণার জন্য বাইরে বের হচ্ছে, তাদের মূল টার্গেটটা থাকে শিল্পকলা একাডেমি, মগবাজার, এই এরিয়াটা। আমার কাছে যেটা মনে হয় যে শিল্পীদের অবস্থানগত জায়গাতে বৈষম্যতার কথা চিন্তা না করে আমরা যদি দেখি যার গাড়ি আছে সে কিন্তু মগবাজারে যেতে পারবে, যার গাড়ি আছে সে শিল্পকলা একাডেমিতে যেতে পারবে। কিন্তু তাদের বোঝা উচিত যার গাড়িটা নাই, যে পাবলিক ট্রান্সপোর্টে অফিসে আসতে চায় কারণ সে সংগঠনটাকে ভালোবাসে, সে কিভাবে আসবে? তাদের ব্যাপারটা মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। আমি চাই এটা মগবাজার বা শিল্পকলা একাডেমির আশপাশে কোথাও কোনো লোকেশন হলে সেটা বেস্ট। যদিও আমি অনেক দূরে থাকি, উত্তরাতে থাকি। আমার জন্য আমি উত্তরা থেকে নিকেতন যাওয়ার দরকার হলেও আমি যাচ্ছি, মগবাজারে যাওয়ার দরকার হলেও আমি যাচ্ছি, শিল্পকলা একাডেমিতে যাওয়ার দরকার হলেও আমি যাচ্ছি। এখন এই মেট্রো রেল চালু হওয়ার পর থেকে উত্তরার যারা শিল্পী আছে ম্যাক্সিমামই পার্সোনাল ট্রান্সপোর্ট থাকলেও মেট্রোটাকে ইউজ করে, কারণ এখানে যানজট ফ্রি ভাবে সে যেতে পারে, নির্দিষ্ট টাইমটা মেনটেন করতে পারে। অতএব আপনি যদি মগবাজার বা শিল্পকলা একাডেমির পাশে হয় তাহলে এদের জন্য সুবিধা, আবার ওই এরিয়াতে যারা আছে তাদের জন্য সুবিধা। আপনি তো নির্বাচন করেছিলেন সদস্য পদে এবং নির্বাচন করেছিলেন তথ্য প্রযুক্তি পদে। এই পদটা নিয়ে আপনার কি চাহিদা আছে এই কমিটির কাছে? এই পদটা নিয়ে সব থেকে বড় দুঃখজনক বিষয় হলো সত্য, আমি যখন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচন করলাম তখন মিট দ্য ক্যান্ডিডেট আর ভোটারের মধ্যে আমার কিছু নির্বাচনী ইশতেহার ছিল, যেটার জন্য আমি একটা ভিজুয়ালও করেছিলাম। আমার তখনের যে কাজগুলো করার ইচ্ছে ছিল সেগুলো এখন পর্যন্ত একটা কাজও হয় নাই। মানে সবচেয়ে বেশি দুঃখজনক বিষয়, এবারের যারা ক্যান্ডিডেট এই পোস্টে ছিল, আমি যে পয়েন্ট গুলো বলেছিলাম, আমি জাস্ট স্পেসিফিক ভাবে 4টা থেকে 5টা পয়েন্ট বলেছিলাম। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠাতে পারি, আপনি ওটা দেখলে বুঝতে পারবেন, আমার কাছে ভিডিওটা আছে। এবার যারা এই পোস্টে নির্বাচন করেছে তারা ওই একই কথাগুলো বলেছে। তাহলে গত 3-4 বছর এই পোস্টে যারা এই কাজগুলো হওয়াটা উচিত ছিল বলে আমার কাছে মনে হয়েছে। তার মানে ওই কাজগুলো হয়নি, এই জন্য এবারের নির্বাচনেও ওই পয়েন্টগুলোই আনা হয়েছে। যেমন আপনাকে আমি মনে করাই দিই, আমি প্রথম পয়েন্টটা বলেছিলাম যে প্রত্যেকটা শিল্পীর জন্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা পোর্টফোলিও করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ওয়েবসাইট করার মতো হয়তো সামর্থ্য নাই, বা আমরা টেকনিক্যালি ভাবে ওইটা জায়গাটাতে সাউন্ড না। অতএব আমরা এমন একটা ওয়েবসাইট করতে চাই যে ওয়েবসাইট থেকে প্রত্যেকটা শিল্পী তার পার্সোনাল পোর্টফোলিওটাকে প্রেজেন্ট করতে পারে, যে কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হোক, সেটা তার কাস্টিং এর জন্য হোক, সে তার দেশকে রিপ্রেজেন্ট করছে যে বাংলাদেশের আর্টিস্ট, মানে যে কোনো জায়গায় তার এই পোর্টফোলিওটা কাজে লাগবে। এই পয়েন্টটা আমি বলেছিলাম। আমি আরো 4টা-5টা পয়েন্ট বলেছিলাম, যদিও 3-4 বছর আগের কথা, সবগুলো কথা যে আমার মনে আছে তা না, ভিডিওটা দেখলে হয়তো আমার মনে পড়বে। কিন্তু যে বিষয়গুলো আমি বলেছিলাম, আরেকটা বলেছিলাম যে সাইবার সিকিউরিটি বিষয়টা নিয়ে কথা। পৃথিবীর প্রত্যেকটা দেশের যারা একটু দুষ্টু প্রকৃতির মানুষ, যারা হ্যাকিং এর সাথে জড়িত, তাদের প্রথম টার্গেট থাকে হচ্ছে সেলিব্রিটি বা শিল্পীরা, যারা পাবলিকের ইন্টেনশন ক্যারি করে। তাদের প্রতি এদের মূল টার্গেট থাকে, এদের আইডি গুলো হ্যাক করে এদের সাথে ব্ল্যাকমেইল করছে, অথবা এদের আইডি গুলো হ্যাক করে বিভিন্ন অকারেন্স করছে। আমি বলেছিলাম যে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা। আইটিতে যিনি এসেছেন, আমি যতটুকু জানি আমাদের রাহুল ভাই, আমি এবার খুব স্যাটিসফাইড যে আইটির মানুষ আইটিতে আসুক, হোক সেটা আপনি আইটির মানুষ, আপনি আসলেও আমি দুঃখ পেতাম না একদমই। আমার বন্ধু নীলাবা মান, সেও আইটি সম্পর্কে মোটামুটি ভালো জানেন, সে আসলেও আমি দুঃখ পেতাম না, অনেক বেশি আশাবাদী থাকতাম। রাহুল ভাই আসছে, সেক্ষেত্রেও আমি অনেক বেশি আশাবাদী। আমি বিশ্বাস করি যে রাহুল ভাই এই কাজগুলো ঠিকঠাক মতো করবেন। হ্যাঁ, কাজ করার ক্ষেত্রে যদি মনে হয় যে পিয়াল ভাইয়ের এখানে সাপোর্টটা লাগবে,
আমার বিশ্বাস পিয়াল ভাইকে ডাকলে সে কখনোই পিয়াল ভাই তাকে না বলবে না, অন্ততপক্ষে সংগঠনের জন্য। কিন্তু আমরা আমাদের কিছু নেগেটিভ চিন্তার জায়গাটা আছে, সেটা হচ্ছে আহ, আমরা ধরেন যে পোস্টে আছি, যে দায়িত্ব নিয়েছি, আমি আরেকজনকে বলবো আমি ছোট হয়ে যাই কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা যারা বাংলাদেশি বাঙালি আছি আমাদের মধ্যে কাজ করে। কিন্তু আমি মন থেকেই চাই এবারের যে কমিটিটা আসছে এই কমিটির মধ্যে এই সংকীর্ণ মনোভাবটা থাকবে না বলে আমি বিশ্বাস করি। আপনার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো হচ্ছে 2009 আমার মনে পড়ে, তখন আমি হচ্ছে আইটি বিজনেস করতাম। এলিফ্যান্ট রোডে। আমার একটু একেবারে ছোট বিজনেস না, আবার খুব বেশি হাই প্রোফাইলের বিজনেস তাও না, মোটামুটি ভালো পজিশনে ছিলাম। বিজনেসের পাশাপাশি হঠাৎ আমার কাছে একটা প্রস্তাবনা আসে, সেটা হলো, এবং এমন একটা হাউস থেকে প্রস্তাবটা আসে, আমি এই হাউস সম্পর্কে কিছু জানতাম, যদিও পরে দেখলাম যে এটা বাংলাদেশের সব থেকে বড় 2-1টা হাউসের মধ্যে একটা। ওটার নাম ছিল রেক্টেঙ্গেল। কিসলু ভাই ছিল ওটার ডিরেক্টর, গোলাম হায়দার কিসলু। তারা হচ্ছে আমার কাছ থেকে তাদের বিজ্ঞাপনের জন্য অনেক সময় ল্যাপটপ দরকার হতো, অনেক পিসি দরকার হতো। হ্যাঁ, আইটি রিলেটেড এই প্রোডাক্ট গুলো তো কখনোই রেন্টে পাওয়া যায় না, এটা কিনে নিতে হয়। তাদের বিজ্ঞাপনের যে বাজেট থাকে, এই বাজেটের পুরাটা তার আইটি রিলেটেড ওই প্রোডাক্টগুলো কিনতেই চলে যাবে। তারা খুব করে চাচ্ছিল, এই সাপোর্টটা কোথাও থেকে পাচ্ছিল না। আমার সাথে একবার পরিচয় হলো হচ্ছে আমাদের সামুরাই মারুফ ভাইয়ের সাথে, সেট ডিজাইনার, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। তার সাথে পরিচয় হওয়ার পরে আমি তো আর জানি না তার কি লাগবে, সে আস্তে আস্তে আমার সাথে কথা বলে আমাকে কনভিন্স করে ফেললো। আর আমার মাদার বিজনেসটা ছিল হচ্ছে হোলসেল বেস, আমি 33টা ডিস্ট্রিক্টে হোলসেল করতাম এই প্রোডাক্ট, আইটি রিলেটেড সব হার্ডওয়্যারের প্রোডাক্ট গুলো আমি হোলসেল করতাম। আমি চিন্তা করলাম যে একদিনের কাজ বা দুদিনের কাজ, আর যদি একটা রেন্টে একটা পয়সা আসুক না, আমি তো খুব সীমিত প্রফিট করতাম হোলসেলে, তবে এই সেক্টর থেকে যদি কিছু আসে খারাপ কি। তাদেরকে আমি কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে আমার একজন ইঞ্জিনিয়ার যাবে, সে নিজে এই প্রোডাক্ট গুলো হ্যান্ডেল করবে। প্রথমে তাদেরকে সাপোর্ট দিলাম, 25টা পিসি দিয়েছিলাম আমার মনে আছে। শুটিংটা হয়েছিল হলো এফডিসি তে সেট করেছিল, ওটা চ্যাট 113 একটা বিজ্ঞাপনের। সবচেয়ে ব্যাড নিউজ হচ্ছে তার সেটে আগুন লেগে গেছে ওই শুটিংটাতে। লাকিলি প্রোডাক্ট গুলো নষ্ট হয়নি, এবং তাদের সাথে কন্ডিশন ছিল তারা ফুল পেমেন্ট করে আসতো আমাকে। যখন আমার প্রোডাক্টটা ব্যাক দিত বা যদি কোনো ড্যামারেজ কিছু থেকে থাকে সেগুলো মাইনাস করে, এইভাবে একটা কন্ডিশন ছিল। আমি তাদেরকে একবার দুবার তিনবার একটা সাপোর্ট দিলাম, দেওয়ার পরে সামহাও আমার কাছে মনে হয়েছে ইটস এ টেকনিক্যাল ইস্যু, যদিও আমি জানি না এটা তারা এরকমটাই চিন্তা করেছিল কিনা আমি সঠিক জানি না, কিন্তু আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে তারা আমার সাথে রিলেশনটা আরো গভীরে নিতে চায়। একটা পর্যায়ে আমাকে প্রস্তাব দিল যে ভাই আমাদের একটা বিজ্ঞাপন আছে, এই বিজ্ঞাপনে আপনাকে দরকার। ওকে, বিজ্ঞাপনটা কিসের? আমি বলছি ভাই আমি তো অভিনয় করি নাই টেলিভিশনে, আমি থিয়েটার করেছি আগে, থিয়েটারের সাথে ইনভলভমেন্ট আমার আগে থেকেই আছে, কিন্তু টেলিভিশনে বা স্ক্রিনে আমার কাজ করা হয়নি। বলছে না, আপনার মতন একজন আমাদের অফিসার ক্যারেক্টারের জন্য একটা ক্যারেক্টার করে দিতাম। ওকে, করবো। পরে সে বিজ্ঞাপনটাতে আমি মডেল হিসেবে কাজ করি। ওখানেও একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে ফার্স্ট কাজে। হোটেল শেরাটনের শুটিং ছিল। প্রথমে হচ্ছে অ্যাঙ্কর মেবি, তারপরে ছিল হোটেল শেরাটনে শুটিং করতে যাওয়ার পরে ওখানেও আগুন লেগে গেল, মানে ওই শর্ট সার্কিট হয়ে আমাদের আমাদের যে লাইনটা যেখান থেকে নিচ্ছে ওই লাইনে লেগে ওখানে শর্ট সার্কিট হয়েছে, এরকম একটা বিষয় ছিল। প্রচুর ফরেন ডেলিগেটস ওখানে আছে, পরে তো শুটিং করতে দিল না, এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্সের শিকার হই। এরপর থেকে আস্তে আস্তে কাজ করা আর কি। দ্বিতীয় বিজ্ঞাপন করলাম হচ্ছে অমিতাভ ভাইয়ের একটা কাজ করলাম। না, ওই যে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর এক্সপেরিয়েন্সটা আসলে শুনতে যাচ্ছি, কখনো তো ক্যামেরার সামনে দাঁড়ানো হয় নাই, হুট করে বিজ্ঞাপনে ক্যামেরার সামনে দাঁড়ালে হোয়াট ওয়াজ দ্যাট ফিলিং? আমার কাছে এক্সপেরিয়েন্সটা আমি খুবই এক্সাইটেড ছিলাম। প্রথম তো ভয় কাজ করে, হয়েছে কিনা, বকা টকা খাইলেন কিনা? না কোনো বকা খাই নাই।
বকা খাইনি, আরেকটা ওই যে বললাম যে আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে তারা আমার প্রতি আমার সাথে সখ্যতাটা আরো বাড়াইতে চায়, এরকম কিছু ব্যাপার মনে হয়েছে। হয়তো বকা খাওয়ার মতো তেমন কিছু করিও নাই, কোনো নেগেটিভ কিছু চোখেও দেখি নাই, এরকম আর কি। এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। কো-আর্টিস্ট তো ভুলে গেছি, ওখানে একা কাজ করে নাই, একজন দুজন তিনজন ক্যারেক্টার ছিল। ওটা ছিল হচ্ছে এসিআই অ্যারোসেলের, ওটার বিজ্ঞাপনের মেন মডেলটা ছিল। পরে এসে দেখলাম হচ্ছে আসিফ কি যেন, ভাইয়ের নামটা ভুলে গেছি আমি। ওটা এসিআই অ্যারোসেলের ছিল। এরপরেরটা ছিল হচ্ছে গ্রামীণফোন হ্যান্ডসেটের। মানে প্রথমে 2-3টা বিজ্ঞাপন করা হলো, 4টা বিজ্ঞাপন করলাম, তারপরে নাটকে আসি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একটা বিজ্ঞাপন করলাম, সেটাও ছিল হচ্ছে ওয়াহিদ তারেক ভাই, সেই বিজ্ঞাপনটাও খুব ভালো ছিল। শুরুতেই আপনি বড় বড় মেকারদের সঙ্গে কাজ করেছেন। ওই যে বললাম মেকারদের সাথে কাজ, প্রথমটা করলাম তিস্তু ভাইয়ের সাথে, দ্বিতীয়টা করলাম অমিতাভ ভাইয়ের সাথে, তৃতীয়টা করলাম হচ্ছে আপনার ওয়াহিদ তারেক ভাইয়ের সাথে। আলটিমেটলি ওই যে তাদের যে সার্কেলটা ঘুরে ফিরে, এই সার্কেলটাতেই আমার চলাটা হয়েছে তখন। এখন আপনার কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? নাটক, সিনেমা, বিজ্ঞাপন, কোনটা নিয়ে ব্যস্ত আছেন বা কি করছেন এখন? যদিও আমি আমার প্ল্যান গুলো খুব কম শেয়ার করি, অনেকটা ইন্ট্রোভার্ট বলতে পারেন, আমি ফেসবুকেও তেমন কোনো পোস্ট দেই না। আর দ্বিতীয় হচ্ছে চেষ্টা করি যে এগুলো যখন আসবে তখন তো সবাই দেখবে, এরকম একটা প্ল্যান না। আপনি কি করছেন, নতুন কোনো কাজ করছেন কিনা, বা কোন কাজের ভিতরে আছেন? নাটকের ছাড়া ব্যবসা, এখন যে সিচুয়েশন, যারা 2008 অ্যাক্টিং শুরু করছি আমরা, আপনার মতো আমিও ওই 8 শুরু করছি, আমাদের কাজের ইয়ে অনেক কমে গেছে, ফ্লোটা অনেক কমে গেছে, সব কাজে আমাদেরকে ডাকেও না। একই অবস্থা আপনারও কিনা, বা মাসে কয়দিন শুটিং করেন, শুটিং ছাড়া অন্য কিছু করেন কিনা, একটু জানতে চাচ্ছি। আমি আপনাকে বলি 2017 থেকে না 16 থেকে 2019 পর্যন্ত আমার মূল প্রফেশনই ছিল হচ্ছে অভিনয়। আমি তখন পাশাপাশি আর কিছুই করতাম না এই 3টা বছর। ওই টাইমটাতে মাসে অ্যাভারেজে আমার 10 দিন, 15 দিন, 20 দিন এরকম কাজ থাকতো, কারণ আমি এই পয়সা দিয়েই চলতো। পরে আমার কাছে মনে হলো যে আমি এটা দিয়ে সার্ভাইভ করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। যেহেতু আমি বিজনেস ওরিয়েন্টেড মানুষ অনেক আগে থেকেই, পরবর্তীতে আমি আবার বিজনেস ইনভলভ হই। আমি তখন অভিনয়টাকে আমার হচ্ছে অর্ডিনারি হিসেবে আমি নিয়েছি, মেইন প্রফেশনটাকে আমি বিজনেস। এখন বিজনেসের জায়গাটা পরে যখন আমি আবার ব্যাক করলাম, ব্যাক করার পরে প্রথম হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করলাম, করার পরে গার্মেন্টস সেক্টরে আসলাম। গার্মেন্টস সেক্টরে আসার পরে আমার কাছে মনে হলো যে আমার কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড এই সেক্টরে নাই, বাট ফার্স্ট এমবিএ শেষ করলাম 2010-এ। আমি যখন দেখলাম একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমার টেক্সটাইল সেক্টরে নাই, তখন আমি সেকেন্ড এমবিএ তে আবার অ্যাডমিশন নিলাম। এটা বলতে পারেন যে অলমোস্ট 10 ইয়ার্স পর বিজেপি ইউনিভার্সিটি থেকে আমি মার্চেন্ডাইজিং এর উপরে আবার সেকেন্ড এমবিএ করলাম। এবং শুধুমাত্র এখন যে বিজনেসটা করছি, যে বিজনেসের সাথে ইনভলভমেন্ট আমার এখন আছে, এই বিজনেসটার জন্যই আমি সেকেন্ড এমবিএটা করলাম। শুধুমাত্র সার্টিফিকেটের জন্য না, আমি একটা গুড সার্কেলের জন্য এই এমবিএটা করলাম, যাতে আমার একটা মানে আপনি অভিনয়ের পাশাপাশি এখন ব্যবসায়ের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসাটাই আপনার প্রথম পেশা, দ্বিতীয় পেশা অভিনয় চলে গেছে। হ্যাঁ রাইট রাইট, দ্বিতীয় পেশা হিসেবে শিফট হয়ে গেছে। রাইট। অর্থাৎ আপনি তো বাধ্য হয়েছেন অভিনয়কে দ্বিতীয় পেশা হিসেবে নিতে, কারণ অভিনয় দিয়ে আপনার যে টাকাটা আসছিল সেটা দিয়ে আপনি চলতে পারছিলেন না বলেই আপনি এটাকে দ্বিতীয় পেশা হিসেবে নিতে বাধ্য হয়েছেন। This is the situation actually with so many artists in our arena. আমাদের অ্যাক্টরদের যে 1200 সদস্য আছে, সেই 1200 সদস্যদের মধ্যে আমার মনে হয় 800 সদস্যদের এই একই অবস্থা। তারা অ্যাক্টিং দিয়ে সার্ভাইভ করতে পারছে না, তারা সেকেন্ড কোন একটা অপশন খুঁজতেছে। এই বিষয়ে আপনি একমত? বলি, এইটা নিয়ে আমার অনেকটা ভাবনা আছে। সেটা হচ্ছে আমাদের দেশে কালচারাল সেক্টরের, বিশেষ করে অভিনয়ের জায়গাটা মূল পেশা হিসেবে নেওয়াটা, এটা একটা পরিবারের জন্য খুব মানে খুবই ধ্বংসাত্মক একটা সিদ্ধান্ত নেওয়া বলে আমার কাছে মনে হয়েছে। আত্মঘাতী সিদ্ধান্ত। আত্মঘাতী সিদ্ধান্ত এই জন্যই বলবো, দেখেন বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো কান্ট্রিতে এটাকে একটা মেন পেশা হিসেবে তারা নিতে পারে, কারণ এখানে রাষ্ট্রীয় একটা পৃষ্ঠপোষকতা থাকে, রাষ্ট্রীয় একটা তত্ত্বাবধান জায়গা থাকে, গুরুত্বের জায়গাটা থাকে। হ্যাঁ, শিফটিং ওয়াইজ কাজটা করতে পারে। একজন শিল্পী শুধু অভিনয়টা দিয়েই
সারাটা জীবন সে সার্ভাইভ করতে পারে। কিন্তু আমাদের দেশে এটা হলো সিন্ডিকেটের কারণে এই প্রবলেমটা তৈরি হয়েছে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি। এখানে কাজগুলো ম্যাক্সিমাম সিন্ডিকেট ওয়াইজ হয়। আপনার সাথে আমার ভালো লাগা কাজ করে, ওকে, আমরা একসাথে জয়েন্টলি কাজ করছি, আমরাই করে যাচ্ছি। কিন্তু এই পয়েন্ট থেকে তাদেরকে এখানে দোষ দিতে পারি না, তাদেরও দোষের যে কিছু আছে তা না। এখানে গভর্নমেন্টের বা রাষ্ট্রীয় একটা পৃষ্ঠপোষকতা থাকাটা খুব ইম্পর্টেন্ট। পৃষ্ঠপোষকতা বলতে আমি এটা বলতে চাচ্ছি না যে রাষ্ট্র তাকে কিছু অনুদান দিক তারপর সেই কাজটা করুক, এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি তার কর্মক্ষেত্রটা রাষ্ট্র কর্মক্ষেত্রের জায়গাটাতে হেল্প করুক। রাষ্ট্রকে পয়সা দিতে বলছি না, অনুদান দিতে বলছি না, ভিক্ষা দিতে বলছি না। মানে সরি টু সে, এই কথাটা বলতে আমি বাধ্য হলাম, কারণ অনেক শিল্পীর ক্ষেত্রে আমরা নিজেদের চোখের সামনে দেখেছি যখন কোনো বড় ধরনের বিপদ হয় তখন রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে দেওয়া হয়। হ্যাঁ, এই টাইপের শব্দগুলো আসে, এই শব্দগুলোই আসার দরকার হয় না। রাষ্ট্র যদি তার কর্মক্ষেত্রের জায়গাটাকে গুরুত্ব দিয়ে দেখে, আর রাষ্ট্রকে দেখা উচিত বলে আমি মনে করি। কারণ একটা কালচারের উপর একটা দেশ দাঁড়িয়ে থাকে। যে দেশের কালচার যত বেশি স্ট্রং, সেই দেশের জেনারেশন তত বেশি স্ট্রং। আপনি তো আপনার কালচার নষ্ট করছেন, মানে আপনার জেনারেশনটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। তাহলে আপনি সুন্দর একটা দেশ কি করে প্রত্যাশা করেন? আপনি আবার বলবেন যে এটা সমস্যা, ওটা সমস্যা, এভাবে চলতে পারে না, বাঙালিকে এভাবে চলবে। মানে আপনি সব বাঙালিকেই দোষ দিয়ে যাচ্ছেন। আপনি রাষ্ট্র, আপনার সব থেকে প্রথম কাজটা কি ছিল? আপনার রাষ্ট্রের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য, এই সংস্কৃতিটাকে পৃষ্ঠপোষকতার জন্য আপনার কর্মক্ষেত্রটাকে আরো সিকিউর করতেন। আপনি আপনার মূল জায়গা সিকিউর করছেন না। আপনি তো বেসমেন্ট ছাড়া আপনি কিভাবে একটা 20 তলা বিল্ডিং করবেন? আপনার দেশের বেসমেন্টটা তো আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনি সব দিকে তাকাচ্ছেন, আপনি সবকিছুই করছেন, কিন্তু আপনার মূল যে বেসমেন্ট, যে ঐতিহ্যের কারণে আজকে আপনি রাষ্ট্রপ্রধান, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কাজ করছেন। আপনার জন্ম না হলে কি আপনি এটা করতে পারতেন না তো? তার মানে আপনার যেটা বেসিক, আপনার যেটা বেসমেন্ট, সেই বেসমেন্টটাকেই আপনি নষ্ট করে দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রের কাজ করছেন। শিল্প সংস্কৃতি আমার মনে হয়। রাইট। আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আবারও আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, আড্ডাটা শেষ করব। শেষ করার আগে আপনি যদি কিছু বলতে চান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার যারা দর্শক আছেন সবাইকে মানে প্রাণ ঢালা অভিনন্দন আমার পক্ষ থেকে। কারণ হচ্ছে আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি, আপনাদের জন্যই আমরা প্রতিটা শিল্পী আপনাদের ভালোবাসার জন্যই কাজ করে। আপনাদের সমস্ত কর্মব্যস্ততার মাঝে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, একটু আপনাদের রিক্রিয়েশনের জন্যই কিন্তু আমরা কাজ করি। আমাদের যুদ্ধটা থেকে আপনার মুখের হাসিটা আনা, এটাই আমাদের কাজ। আপনারা যখন আমাদের পাশে থাকেন না, আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তখন আমাদের কাছে নিজেদের মনে হয় খুব বেশি অসহায়। আপনার কাছে এটা অনুগ্রহ প্রার্থনা করছি না, কিন্তু আপনাকে বলতে চাচ্ছি যে আপনার জন্যই আমরা কাজগুলো করি, আপনার জন্যই আমাদের এত কষ্ট থাকে, আপনার জন্যই আমাদের সুন্দর একটা ভবিষ্যৎটাকে অন্যদিকে ঠেলে দিয়ে আপনার বিনোদনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাই বলছি। একটা গান ছিল কি জানি, মুক্তিযুদ্ধের মোরা একটি ফুলের কি যেন যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, বাঁচাবো বলে যুদ্ধ করি, আর আমরা একটি মুখে হাসি আনবো বলে অভিনয় করি। এটা ভালো ছিল, এটা খুবই ভালো ছিল। থ্যাংক ইউ নির্জন, আপনার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। বলেন কি বলছিলেন? না, এইটুকুই বলার যে সত্যি আপনাদেরকে অনেক ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসির জন্যই এখনো বাংলা ভাষায় কথা বলছি, এখনো বাংলা ভাষায় আমাদের সংস্কৃতিটাকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আবার আপনার সঙ্গে কোনো একদিন আড্ডা হবে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্মদিনে অনেক 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 শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার দর্শকদেরকে তো ধন্যবাদ দিয়েছি। আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।